মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন বাংলাদেশের রাজনীতিতে এক জটিল, বিতর্কিত এবং বহুবার আলোচনায় উঠে আসা চরিত্র। তার রাজনৈতিক জীবনকে বুঝতে হলে মুক্তিযুদ্ধ, বিএনপির ভেতরের রাজনীতি, ব্যক্তিগত অবস্থান ও দলবদলের ধারাবাহিকতা সবকিছু একসঙ্গে দেখতে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আখতারুজ্জামান সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেন, যার নেতৃত্বে ছিলেন KM শফিউল্লাহ। এই মুক্তিযোদ্ধা পরিচয় তার রাজনৈতিক জীবনে একটি বড় সম্পদ হিসেবে কাজ করেছে। পরবর্তী সময়ে তিনি নিজেকে জাতীয়তাবাদী ও ইসলামিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতির ধারক হিসেবে তুলে ধরেন। রাজনীতিতে তার উত্থান ঘটে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে। ১৯৯১ ও ৯৬ সালে কিশোরগঞ্জ ২ আসন থেকে দলটির মনোনয়ন নিয়ে তিনি টানা ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেন, যা তার সংগঠনগত প্রভাবের প্রমাণ দেয়। বিএনপির এই সময়টি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে শক্তিশালী পর্ব। তবে শুরু থেকেই তার স্বভাব ছিল স্পষ্টবাদী ও কখনো কখনো বিদ্রোহী। দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নেতৃত্বের কৌশল ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলতেন। এমনকি ২০১২ সালে খালেদা জিয়াকে লেখা চিঠিতে তিনি দলের ভেতরের চাটুকার রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির কঠোর সমালোচনা করেন। এই ধরনের অবস্থান তাকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারবার দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। তারেক রহমানের সঙ্গেও তার সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। তিনি মাঝে মাঝে তারেক রহমানের বক্তব্য বা রাজনৈতিক কৌশলের সমালোচনা করেছেন, যা কেন্দ্রীয় নেতৃত্ব সহজভাবে নেয়নি। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে একাধিকবার শাস্তির মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত তিনি ৫ বার বিএনপি থেকে বহিষ্কৃত হন, যার সর্বশেষটি ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। এই বহিষ্কারের পেছনে মূল কারণ ছিল তার টক শো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দল বিরোধী বক্তব্য দেয়া, নেতৃত্বের সমালোচনা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করা। যদিও তার সমর্থকদের দাবি ছিল তিনি সত্য কথা বলতেন, কিন্তু দলের দৃষ্টিতে এটি ছিল শৃঙ্খলা ভঙ্গ। বিএনপি থেকে দূরে সরে যাওয়ার পর তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। দলীয় প্ল্যাটফর্ম, সাংগঠনিক শক্তি ও পুরনো ভোট ব্যাংক সবকিছু থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। এই অবস্থায় তিনি ধীরে ধীরে নতুন রাজনৈতিক আশ্রয়ের সন্ধান করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। জামায়াতে যোগ দেওয়ার পেছনে তার বক্তব্য ছিল বেশ সরাসরি। তিনি বলেছেন বিএনপি তাকে উপেক্ষা করেছে, এমনকি সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। তার ভাষায় জামায়াত তাকে আশ্রয় দিয়েছে এবং এ বয়সে নতুন করে দল গড়ার সামর্থ্য তার নেই। এই বক্তব্য থেকে বোঝা যায় তার সিদ্ধান্তটি আদর্শিক যতটা, তার চেয়ে বেশি বাস্তবতা ও রাজনৈতিক বেঁচে থাকার কৌশল। তবে এই যোগদান বিতর্ক সৃষ্টি করে, কারণ তিনি অতীতে জামায়াতের সমালোচক ছিলেন। হঠাৎ অবস্থান পরিবর্তন অনেকের কাছে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখা হয়, আবার কেউ কেউ এটিকে সময়ের বাস্তবতা হিসেবে ব্যাখ্যা করেন। নির্বাচনী রাজনীতিতে তার সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয়। ঘুমিয়েও পাশ করব ধরনের আত্মবিশ্বাসী মন্তব্য করার পরও তিনি নির্বাচনে তৃতীয় হন। এর পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। প্রথমত, বিএনপির সমর্থন না থাকায় তার ঐতিহ্যগত ভোট ব্যাংক ভেঙে যায়। দ্বিতীয়ত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার সাংগঠনিক কাঠামো দুর্বল ছিল। তৃতীয়ত, বারবার দলবদল ও বিতর্কিত বক্তব্য ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি করে। ফলে তার ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও তা ভোটে রূপ নেয়নি। খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক একসময় ঘনিষ্ঠ হলেও পরে তা অবিশ্বাস ও দূরত্বে পরিণত হয়। তিনি একদিকে খালেদা জিয়ার মুক্তির দাবি তুলেছেন, আবার অন্যদিকে তার নেতৃত্বের সমালোচনাও করেছেন। এই দ্বৈত অবস্থান সম্পর্ককে আরো জটিল করে তোলে। জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান মূলত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, পরিচয় ও ভবিষ্যতের সম্ভাব্য অবস্থান পেয়েছেন। তিনি নিজেই বলেছেন দল ক্ষমতায় এলে ভালো জায়গায় রাখা হতে পারে। এছাড়া তিনি আবারও সংগঠিত রাজনীতির ভেতরে ফিরে আসার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি হারিয়েছেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের সমর্থন, দীর্ঘদিনের কর্মী সমর্থকদের নেটওয়ার্ক এবং জাতীয় পর্যায়ের প্রভাবশালী অবস্থান। সবচেয়ে বড় কথা, তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। সব মিলিয়ে আখতারুজ্জামানের জীবন একটি রাজনৈতিক নাটকের মতো, যেখানে আদর্শ, ব্যক্তিত্ব, বিদ্রোহ এবং বাস্তবতার সংঘাত বারবার তাকে নতুন পথে ঠেলে দিয়েছে। তার জামায়াতে যোগদান সেই ধারাবাহিকতারই সর্বশেষ অধ্যায়, যা ভবিষ্যতে তাকে আবার উত্থান দেবে নাকি আবারও প্রান্তিক করে ফেলবে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।